ইউডব্লিউসিতে বেসিক্যালি অ্যাপ্লাই করা যায় দুইভাবে, একটা হচ্ছে ন্যাশনাল কমিটির মাধ্যমে আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। অনেকেই মনে করে যদি ইউডব্লিউসিতে পড়তে চাই সেখানে আইবি কারিকুলামে পড়তে হবে, অ্যান্ড আইবি কারিকুলাম কস্টস মাচ, অনেক টাকা লাগে। সো আসলেই কি অনেক টাকা লাগে, বা তোর সিনারিটা কি? ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ দ্য ফাহিম পডকাস্ট। এই এপিসোডটা আমি যেই দিনে পাবলিশ করছি সেই দিন হয়তো বা ঈদ, সো ঈদ মুবারক। এই এপিসোডে আমার সাথে আছে রাফায়েল। First of all, he is my friend. Second of all, he will be joining UWC this August, particularly UWC Dilijan. আপনি যদি না জানেন যে হোয়াট ইজ ইউডব্লিউসি, দেন ফর ইউডব্লিউসি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কলেজ যেখানে বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে যায় ফ্রম আ বাংলাদেশি পার্সপেক্টিভ। তারা তাদের ক্লাস 11-12 এডুকেশনাল লাইফটা সেখানে পড়ালেখা করে। ইউডব্লিউসির অনেকগুলি ক্যাম্পাস আছে সারা বিশ্বে, অ্যান্ড রাফায়েল উইল বি জয়নিং দ্য ক্যাম্পাস ইন আর্মেনিয়া। আপনি যদি ইউডব্লিউসি অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন বা ইউ আর ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ইন ইউডব্লিউসি, দেন দিস পডকাস্ট ইজ জাস্ট ফর ইউ। এই পডকাস্টে আমি রাফায়েলের কাছ থেকে শুনেছি একজন বাংলাদেশি স্টুডেন্ট কীভাবে বাংলাদেশ থেকে ইউডব্লিউসিতে অ্যাপ্লাই করতে পারবে, এবং আইবি কারিকুলাম নিয়ে যদি আপনার ধারণা না থাকে সেটা নিয়েও একটা বেসিক ধারণা এই পডকাস্ট থেকে আপনি জানতে পারবেন। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস মুভ টু দ্য কনভারসেশন। তো কী অবস্থা রাফায়েল? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? তো ভালো যাইতেছে। তোর মানে আপডেট কিরকম যাওয়া আসা ইউডব্লিউসি নিয়ে? আপাতত এখন আমাদের ভিসা প্রসেসিং চলতেছে। তোর বাংলাদেশ থেকে তো আর্মেনিয়াতে ডাইরেক্ট এন্ট্রি হয় না, তো সেই জন্য হচ্ছে আর্মেনিয়ান গভর্নমেন্ট থেকে আমাদেরকে ইনভিটেশন পাঠাবে। এই ইনভিটেশনটা আসার পরে আমরা হচ্ছে আমাদের পাসপোর্ট এন্ড আদার পেপার সহ ইন্ডিয়াতে পাঠাবো, নিউ দিল্লি থেকে আমাদেরকে ভিসা পাঠাবে এন্ড দেন উই উইল প্রসিড। এটা হচ্ছে আপাতত মেইনলি চলতেছে। মানে আর্মেনিয়াতে আমরা যেতে পারবো না বা এরকম কিছু? এটা কিছুটা এরকম, ধর তুই হচ্ছে ইন্ডিয়ান এমবাসিতে গেলি, ইন্ডিয়ান এমবাসিতে যে তুই যখন ভিসা প্রসেসিং করবি তারপর তোর ভিসার একটা কল আসবে, তো তুই ওখানে একটা ইন্টারভিউ এর মতো দিয়ে তোর যদি ভিসা অ্যাকসেপ্টেন্স আসে তাহলে তুই ডাইরেক্টলি ইন্ডিয়াতে যাইতে পারবি। বাট আর্মেনিয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাথে রিলেশনটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে আর্মেনিয়াতে তুই তখনই যাইতে পারবি যখন শুধু তোকে ইনভিটেশন পাঠানো হবে। তো আমাদের কেসে আমাদেরকে হচ্ছে ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ, সেটা আর্মেনিয়ার, ওখান থেকে আমাদেরকে ইনভিটেশন পাঠাবে। সেই ইনভিটেশনের থ্রু আমরা হচ্ছে ইন্ডিয়াতে আমাদের পাসপোর্ট পাঠাবো, অ্যাজ বাংলাদেশে আর্মেনিয়ান কোনো এমবাসি নাই। ইন্ডিয়া থেকে তারপরে আমাদের ভিসা আসবে এন্ড দেন উই উইল প্রসিড। এটা হচ্ছে এখনকার। আচ্ছা, তার মানে আর্মেনিয়াতে কোনো ট্যুরিস্ট যাইতে পারবে না এরকম কিছু, বা এমনি ঘুরতে গিয়েও যাইতে পারবে না? এখন যদি কেউ পার্সোনালি ঘুরতে যেতে চায়, ইন দ্যাট কেস ওভাবে কোনোভাবে ইনভিটেশনের মাধ্যমে যাওয়া লাগবে। বাট যদি ডিরেক্টলি যেতে পারে, নো, দ্য অ্যান্সার ইজ নো, যেতে পারবে না, বাংলাদেশ থেকে পারবে না। আচ্ছা, তো এই পডকাস্টের এই এপিসোডে আমরা মূলত জানবো তোর হোল ইউডব্লিউসি অ্যাপ্লিকেশন প্রসেস। মানে তুই তো অলরেডি এক্সপিরিয়েন্সড এই যে, মানে অনেকেই তোকে কোয়েশ্চেন্স করছে বা তুই জানিস অ্যাপ্লিকেন্টদের কি কি ডাউট থাকতে পারে। সো এই এপিসোডটা এরকম রাখার ট্রাই করব যে একজন শুনলে সে হোল অ্যাপ্লিকেশন প্রসেসের প্রোজ কনস, কেন করবে, কিভাবে করবে, সব কিছু জানতে পারবে। আর আমি আমি এই বিষয়ে তেমন আমার তো এক্সপিরিয়েন্স নাই, সো এমন কিছু যদি মিস হয়ে যায় আমি তোকে জিজ্ঞাসা করি নাই, বাট ইউ থিঙ্ক দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, মানুষের জানা উচিত বা দরকার, তাহলে শেয়ার করতে পারিস। বা আর এমন কিছু যদি থাকে যেটা প্রাইভেট ইনফরমেশন বা এরকম কিছু তুই শেয়ার করতে চাচ্ছিস না, ইট ইজ টোটালি ফাইন, বাট যতটুকু পারিস শেয়ার করব। আমি আমার অ্যাকসেপ্টেন্স পাওয়ার পর থেকে আমার ইনবক্স মাঝে মাঝে ফ্লাডেড হয়ে যায় যে রিকোয়েস্ট, যে ভাইয়া ইউডব্লিউসি তে কিভাবে চান্স পাবো, ইউডব্লিউসি তে চান্স পাওয়ার জন্য কি করতে হয়। সো আই রিয়েলি হোপ যে এই পডকাস্টটা যাদের মানে ডেডিকেটেড ক্যান্ডিডেট সবাই শুনবে, এন্ড হোপফুলি তারা ইনাফ রিসোর্সেস এন্ড ইনফরমেশন পাবে যাতে তারা ইজিলি ইউডব্লিউসি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারে। আচ্ছা, সো
আমরা একটু মানে তোর ব্যাক স্টোরিটা শুনবো আগে, যে ওয়াই ইউডব্লিউসি, কারণ তুই ক্যাডেট কলেজে পড়তি, লাইক বাংলাদেশে অনেকেই ক্যাডেট কলেজে পড়তে চায়, পরীক্ষা দেয়, পায় না, অনেকে পায়, একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে যায়, বাট তুই ক্যাডেট কলেজ থেকে ছেড়ে সেটা ইউডব্লিউসিতে শিফট করতেছিস, সো সেটার নিশ্চয়ই রিজনস আছে। তো সেটা কেন ইউডব্লিউসি অ্যাপ্লিকেশনের আগ পর্যন্ত তোর এক্সপিরিয়েন্সটা কি? আমি যখন ক্লাস 8-এ ছিলাম, তো দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম যখন আমার বাইরে যাওয়া, বাইরে পড়াশোনা করা নিয়ে একটা ফ্যাসিনেশন জাগে। তো জেএসসি ভ্যাকেশন থেকেই আমি মেইনলি এই ব্যাপারটাতে স্টাডিজ শুরু করি, যে কিভাবে বাইরে অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে বাইরে যেতে হয়। তো ক্লাস 9-এ যখন আমরা ছিলাম ক্যাডেট কলেজে থাকাকালীন সময়, ইউডব্লিউসি থেকে একটা টিম আসে। সো দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই ডিসাইডেড যে না, আমি ইউডব্লিউসি তে অ্যাপ্লাই করবো এন্ড ইনশাল্লাহ আমি যাব। আর এটার পিছনে মেইন রিজন যেটা, যে আই অবভিয়াসলি ডু এগ্রি যে ক্যাডেট কলেজ হলো বাংলাদেশে ওয়ান অফ দি বেস্ট ইনস্টিটিউশন, ইফ নট দি বেস্ট ইনস্টিটিউশন। বাট কেউ যদি বাইরে পড়তে চায়, দেন এনসিটিবি ইজ নট দ্য পারফেক্ট কারিকুলাম। এখন বাইরে পড়ার জন্য আমার মতে বেস্ট কারিকুলাম হচ্ছে ইংলিশ মিডিয়াম কারিকুলাম, অথবা আমাদের ইউডব্লিউসি তে যেটা পড়াচ্ছে আইবি কারিকুলাম। আমার যেহেতু আগে থেকে বাইরে পড়ার ইচ্ছা ছিল, সো আই ওয়েন্ট ফর ইউডব্লিউসি। এটা হলো আমার মেইনলি ব্যাক স্টোরি। অ্যান্ড ক্লাস 10-এ থাকাকালীন সময় বাবাও ইন্সপায়ার করতো, অ্যাজ আমার বাবা রংপুর ক্যাডেট কলেজের টিচার, অ্যান্ড রংপুর ক্যাডেট কলেজ থেকে গত 2 বছরে 2জন গেছে। সো বাবাও মোটিভেটেড ছিল যে আমাকে ইউডব্লিউসি তে অ্যাপ্লাই করাবে। সো এইভাবে আমার স্টার্টিং, অ্যান্ড ফাইনালি আই অ্যাপ্লাই। আচ্ছা, সো এখন পর্যন্ত আমরা জানতে পারলাম যে ইউডব্লিউসিতে আইবি কারিকুলামে পড়ায়। এখন তোর কাছে জানতে চাচ্ছি যে আইবি কারিকুলামটা কি, যারা আইবি কারিকুলামটা চিনে না বা জানে না তাদের জন্য একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। আইবি স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট। তো এটা হচ্ছে, মানে যদি গুগলে কেউ সার্চ দেয় অনেক জায়গায় আসবে দি মোস্ট রিগোরাস কারিকুলাম ইন দ্য ওয়ার্ল্ড। যদিও মানে ফাইট করার কোনো ইয়া নাই যে মোস্ট রিগোরাস কিনা, বাট মানে অবভিয়াসলি এটা অনেক বেশি একটা কম্পিটিটিভ কারিকুলাম অ্যান্ড অনেক বেশি লাইফ ওরিয়েন্টেড একটা কারিকুলাম। আমাদের যেমন ন্যাশনাল কারিকুলামের অনেকগুলা লুপ হোলস বের করা হয়, আইবিতে এরকম অনেক স্ট্রং পয়েন্টস আছে, লাইক আমাদের পুরাই লাইফ ওরিয়েন্টেড। এখন এই আইবি কারিকুলামটাতে টোটাল সাবজেক্ট থাকে 6টা। 3টাকে বলা হচ্ছে এইচএল সাবজেক্টস, আর 3টাকে বলা হচ্ছে এসএল সাবজেক্টস। এখন এইচএল হলো হায়ার লেভেল স্টাডিজ এর জন্য, আর এসএল হলো তোর মানে মোটামুটি ইজিয়ার সাবজেক্ট গুলো। ইউজুয়ালি এইচএল সেইগুলোকেই করা হয় যেগুলোকে আমরা ভার্সিটিতে মেজর করতে চাই। যেমন আমার ক্ষেত্রে আমি যেহেতু ইউনিভার্সিটিতে ইকোনমিক্স নিয়ে পড়তে চাচ্ছি, সো আই টুক ইকোনমিক্স, গ্লোবাল পলিটিক্স অ্যান্ড ইংলিশ অ্যাজ মাই এইচএল। আর এসএল হলো আমার মানে ব্যাকআপ সাবজেক্টস ধরনের বলতে পারিস। আমি যেমন এসএল হিসাবে নিছি বাংলা নিছি, ম্যাথ নিছি, অ্যান্ড ইএসএস মানে সোশ্যাল সায়েন্স যেটা, সেটা নিছি। আর আইবি টোটাল কারিকুলামটা হচ্ছে 45 মার্কসের কভার করে। 42 মার্কস হচ্ছে তোর সাবজেক্ট বেসড, প্রত্যেকটা সাবজেক্টে 7 মার্কস করে, 6 7 42, অ্যান্ড এই 7 মার্কস হচ্ছে 85%-এর উপরে মার্কস পেলে এই 7 মার্কস পাবে। 6 7 42, আর 3 মার্কস থাকে হচ্ছে তোর কাস অ্যাক্টিভিটিস, মানে টিওকে সিএস, এইগুলো হচ্ছে তোর সোশ্যাল অ্যাক্টিভিটিস বলে। এই টোটাল হচ্ছে 45 মার্কস কম্বাইন্ডলি। এই হচ্ছে তোর ইন শর্ট রিগার্ডিং আইবি। তুই বাংলাদেশের এনসিটিবি কারিকুলাম থেকে আইবি কারিকুলামে শিফট করতেছিস, সো এখানে আই গেস প্রোজ আছে, এর সাথে কনসও আছে। সো যারা এনসিটিবি থেকে আইবিতে শিফট করতে যাচ্ছে ইউডব্লিউসিতে, তাদের জন্য তোর অ্যাডভাইসেস কি থাকবে বা প্রিকশনস কি থাকবে তোর নলেজের আন্ডারে, যে এগুলি হবে আর এগুলি এরকম সমস্যাও ফেস করতে হতে পারে বা এগুলি লাভ তোমার হবে? অ্যাজ আমি নিজেও এখনো আইবি স্টার্ট করি নাই, সো আমি প্রপার কোনো নলেজ দিতে পারবো না, বাট অ্যাজ আই হ্যাভ হার্ড ফ্রম মাই সিনিয়র্স, আমি সো সেই ক্ষেত্রে আমার রেফারেন্স বলে ইউজ করতেছি। তো আইবিতে যেটা এইচএল সাবজেক্ট বললাম মানে হায়ার লেভেলের, এইগুলা প্রচন্ড টাফ হয়। সো এইখানে অনেক বেশি এফোর্টস দিতে হয়, এটা আমি আগেও শুনছি, এন্ড আই বিলিভ নিজেও এক্সপিরিয়েন্স করব।
সো এনসিটিভি থেকে যখন আমরা আইবিতে শিফট করব, এখানে আমি তো ফার্স্টে স্টার্টিং এ বলে দিছি যে আইবি অনেক বেশি এক্সপেন্সিভ একটা কারিকুলাম আর অনেক ইম্পর্টেন্স পাওয়া যায়। সো একটা অবভিয়াসলি এটা এনসিটিভি থেকে অনেক বড় আপগ্রেড, বাট সাইড বাই সাইড অনেক বেশি ফটো দেওয়া লাগবে এনসিটিভি থেকে যখন আইবিতে শিফট করবে। সো প্রস হচ্ছে ওই তো যে ফরেন ইউনিভার্সিটি যখন আমরা অ্যাপ্লাই করব তখন অনেক বেশি হেল্পফুল হবে, অ্যাজ আইবির অ্যাকসেপ্টেন্স অনেক বেশি নর্মাল কারিকুলামের থেকে। আর কনস হচ্ছে অনেক 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 বেশি হার্ড। আচ্ছা, সো এখন আমি তোর ফুল অ্যাপ্লিকেশন প্রসেসটা শুনতে যাচ্ছি যে বাংলাদেশে একটা এনসিটিভি কারিকুলাম স্টুডেন্ট হয়ে তুই কিভাবে এখন মানে ওখানে ফাইনালি যাওয়া পর্যন্ত তোর ফুল জার্নিটা। ইউডব্লিউসি তে বেসিক্যালি অ্যাপ্লাই করা যায় দুই ভাবে। একটা হচ্ছে ন্যাশনাল কারিকুলামের সরি, একটা হচ্ছে ন্যাশনাল কমিটির মাধ্যমে, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনালি। সো আমি অ্যাপ্লাই করছিলাম ন্যাশনাল কমিটির মাধ্যমে। ন্যাশনাল কমিটির মাধ্যমে এটা ইউজুয়ালি অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হয় বছরের সেপ্টেম্বর মাস থেকে, বাট ডিউ টু কোভিড আমাদের ব্যাচটা স্পেশাল ছিল। আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হলো ডিসেম্বর থেকে। ডিসেম্বরের 20 তারিখে ফর্ম ছাড়া হয়েছিল, অ্যান্ড আমাদের ফর্ম সাবমিট করার ডেডলাইন ছিল জানুয়ারি 25 তারিখে। অ্যান্ড অন্য বছরে ইউজুয়ালি যেগুলো প্রসেস থাকে আমাদেরও ঠিক সেরকমই ছিল, যে প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস, সেকেন্ডে হচ্ছে একটা ওরিয়েন্টেশন সেশন, থার্ডে হচ্ছে গ্রুপ ওয়ার্ক, আর ফোর্থে হচ্ছে একটা 1-to-1 ইন্টারভিউ। যদিও অন্য বছরগুলোতে কি হয় যে গ্রুপ ওয়ার্ক আর ইন্টারভিউ এই দুইটা হচ্ছে তোর ফিজিক্যালি দিতে হয়, আমাদের এখানে একটু এক্সেপশন ছিল যে আমরা পুরোটাই অনলাইনে করছি। লাইক স্টার্টিং ফ্রম দ্য অ্যাপ্লিকেশন টিল দ্য ইন্টারভিউ আমাদের পুরোটাই অনলাইনে ছিল ডিউ টু কোভিড। ভবিষ্যতে জানি না এটা এখন নর্মালাইজ হয়ে যাবে কিনা, বাট আমরা স্পেশাল ছিলাম, সো আমি আমার পার্সপেক্টিভ থেকেই বলতেছি। ফার্স্টে যেটা অ্যাপ্লিকেশন প্রসেস, এইখানে মূলত আহ, বেশ কিছু ইনফরমেশন লাগে। পার্সোনাল ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, তারপরে স্কুল টিচারের রেকমেন্ডেশন, প্রিন্সিপালের রেকমেন্ডেশন, তারপরে গ্রেডস, লাস্ট ইয়ারের গ্রেডস, এক্সট্রা কারিকুলাম কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, অ্যাচিভমেন্টস অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা, যেগুলো আমরা চিন্তা করতে পারি। অ্যান্ড আমাদের কেউ যদি ফাইন্যান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করতে চায়, সেও এই আরেকটা ফর্ম আছে ওটা ফিল করতে হয়। এই হলো অ্যাপ্লিকেশন প্রসেস। আর হলো একটা এসে লেখা লাগে, পার্সোনাল এসে। টোটালটা মিলে অ্যাপ্লিকেশন। অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটাতে যদি সাকসেসফুলি কেউ পাস করে, দেন হি অর শি উইল বি কল ফর দ্য গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্কটা হচ্ছে বেসিক্যালি 10 জনের একটা গ্রুপ হয়, 10 থেকে 12 জনের। তো ওখানে একটা কমপ্লিটলি 4 ঘন্টার মতো একটা সেশন হয়। তো আমাদের ক্ষেত্রে যেমন হয়েছিল, ফার্স্টে একটা ভিডিও ক্লিপ দিয়ে ডিসকাশন করতে বলছিল, সেকেন্ডে একটা টাস্ক দিছিল, আর থার্ড যেটা ছিল কাইন্ডা লাইক ইট ওয়াজ লাইক আ ডিবেট। তো এরকম 3টা রাউন্ড দিয়ে গ্রুপ ওয়ার্কটা শেষ হয়েছিল। আর ফোর্থলি যেটা ছিল সেটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউটা 1-to-1 ইন্টারভিউ হয়েছে। এটা হচ্ছে ইন শর্ট হোল অ্যাপ্লিকেশন প্রসেস। হোল অ্যাপ্লিকেশন প্রসেসে তুই যেটা বললে মেজর 4টা স্টেপ থাকে, বাট তুই আরেকটু ডেসক্রিপটিভলি বলতে পারবি এই গ্রুপ ওয়ার্ক আর ইন্টারভিউটা নিয়ে, লাইক কি কি অ্যাক্টিভিটিস হয় আর ইন্টারভিউতে হচ্ছে কি কি কোয়েশ্চেন্স থাকতে পারে বা কিরকম কি হয়। আচ্ছা, সো ফার্স্টলি আমি গ্রুপ ওয়ার্কে যাই। গ্রুপ ওয়ার্কটা ছিল হলো টোটালি 4 ঘন্টা। এখন এই 4 ঘন্টার মধ্যে টোটালে আমাদের টাস্ক ছিল 3টা। তো আমাদের জাজেস ছিল 2 জন, আর আমরা গ্রুপে ছিলাম হলো 10 জন। তো আমাদের যেটা প্রথম ছিল সেটা হচ্ছে একটা ভিডিও দেখানো হয়েছিল। সেই ভিডিওতে লাইক 3 জন, একটা গ্রুপে 4 জন ছিল, সেই 3 জন একই কথা বললে 4th জন ইনফ্লুয়েন্স হচ্ছে বাকি 3 জনের কথায়। সো ইনফরমেশনটা ভুল হলেও সে অ্যাগ্রি করতেছে আলাদা 3 জনের কথায়। তো এরকম একটা ভিডিও দেখানোর পরে বলা হয়েছিল আমাদেরকে যে তোমরা এটা থেকে কি বুঝতে পেরেছো। সো আমরা 10 জন মিলে একটা ডিসকাশন করলাম যে আমরা ওই ভিডিও থেকে কি বুঝতে পারছি, অ্যান্ড ওইটার বেসিসে আমরা একটা ফাইনাল রিপোর্ট তৈরি করলাম যে লিডারশিপের উপরে।
এটা ছিল 1 নাম্বার ডিসকাশন রাউন্ড। সেকেন্ড যেটা টাস্ক ছিল সেটা হচ্ছে একটা ভিলেজ, এখন একটা ভিলেজে হচ্ছে ওয়াটার ড্যাম কোম্পানি একটা ড্যাম বানাবে। তো এই ড্যাম বানানোর ফলে কি হবে, যে একটা রেয়ার স্পিসিস অফ বার্ড আছে সেটা এক্সটিংক্ট হয়ে যাওয়ার চান্স আছে। এখন আমাদের 10 জনকে তিন তিন চার তিনটা গ্রুপে ভাগ করে দেওয়া হলো। একটা গ্রুপ হলো রিপ্রেজেন্ট করবে ইনভায়রনমেন্টালিস্টদের, সেকেন্ড গ্রুপ রিপ্রেজেন্ট করবে ইনহ্যাবিটেন্টসদের, ওখানে যারা থাকে, আর থার্ড গ্রুপ রিপ্রেজেন্ট করবে হচ্ছে ড্যাম কোম্পানি। তো আমাদের এখন 10 মিনিট করে টাইম দেওয়া হলো যে তোমরা চিন্তা করো যে তোমরা কিভাবে নিজেদেরকে ওই জায়গায় মানে স্থাপন করবা। তো আমি ছিলাম ইনভায়রনমেন্টালিস্টদের গ্রুপে। তো আমরা ডিসকাশন করে যেটা ফাইনাল একটা রেজাল্ট আসছিলাম, যে ইট ওয়াজ কাইন্ড যে ড্যাম কোম্পানিটা বসানো হবে অ্যান্ড ইনহ্যাবিটেন্টসরা নতুন করে আরেকটা জায়গায় থাকবে, বাট দে উইল বি গিভেন এইড। আর যেহেতু পাখিগুলার এক্সটিংক্ট হওয়ার চান্স আছে, সো তাদেরকেও একটা সেফ জায়গায় মুভ করানো হবে, অ্যান্ড সেখান থেকে ড্যাম কোম্পানির যে প্রফিটটা আসবে সেখান থেকে তারা 10% ইনভেস্ট করবে ওই বার্ডদের ইনহ্যাবিটেন্টস এর জন্য। এই ছিল হলো সেকেন্ড রাউন্ডের কনক্লুশন। আর থার্ড রাউন্ডে যেটা হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল যে সাপোজ দ্য হোল ওয়ার্ল্ড ইজ গনা বি ডিস্ট্রয়েড, তো একটা বাংকার আছে, বাংকারে 5 জনকে রাখা যাবে। 5 জনকে রাখার জন্য 10 জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে। এখন আমাদের আমরা যারা 10 জন ছিলাম, 10 জনকে 5 5 করে 2 গ্রুপে ডিভাইড করে দেওয়া বলা হয়েছিল যে এখন তোমরা গ্রুপ ওয়াইজ ডিসাইড করো যে কোন 5 জনকে বাঁচাবা। তো আমি ছিলাম গ্রুপ এ তে, আর আরেকটা ছিল গ্রুপ বি। তো আমরা 5 মিনিট ডিসকাশন করে আবার কম্বাইনলি একটা 10 জনের গ্রুপে আনা হয়েছে। আনার পরে আমাদের যেই 10টা ক্যারেক্টার ছিল প্রত্যেককে একটা একটা করে ক্যারেক্টার দিয়ে দেওয়া হয়েছিল, এন্ড বলা হয়েছিল যে সাপোজ ইউ আর রিপ্রেজেন্টিং দিস ক্যারেক্টার, নাও ডিফেন্ড ইয়োরসেলফ। তো আমি যেমন ছিলাম হলো হোমোসেক্সুয়াল লয়ার, তো আমি আমার স্ট্যান্স ক্লিয়ার করছি, লাইক আমি কেন বাচ্চার আমার রাইট আছে। সো এইভাবে আমার স্ট্যান্স ক্লিয়ার করে ইট ওয়াজ আ ডিবেট, মানে ইন আ সিঙ্গেল ওয়ার্ড ইট ওয়াজ আ ডিবেট। তো আমরা ডিবেট করছি, করে ফাইনালি আমরা একটা সলিউশনে আসছি যে কারা 5 জন বাঁচবো। সো এই ছিল হলো টোটাল 3টা রাউন্ড, এন্ড এটা হচ্ছে টোটাল গ্রুপ ওয়ার্কটা। আবার বলতেছি এটা হলো টোটাল 4 ঘন্টা ছিল। এন্ড গ্রুপ ওয়ার্কে যারা পাবে, গ্রুপ ওয়ার্কে চান্স পাওয়ার পরে লাস্ট ফোর্থ অ্যান্ড দ্য লাস্ট রাউন্ড হচ্ছে তোর ইন্টারভিউ, 1-to-1 ইন্টারভিউ। এটা হচ্ছে আমারটা ছিল 3 তারিখে, মার্চের 3 তারিখ। আমার হচ্ছে আমাকে কিছু পার্সোনাল কোয়েশ্চেন করা হয়েছিল, এন্ড বিফোর দ্যাট একটা 5 মিনিটের প্রেজেন্টেশন দেওয়া লাগছিল। এই প্রেজেন্টেশনটা ছিল হচ্ছে আমি অ্যাপ্লিকেশন প্রসেসে একটা কোয়েশ্চেন ছিল যে তুমি হলো কি ধরনের সোশ্যাল ওয়ার্ক করো, অথবা তুমি তোমার বর্তমান এনভায়রনমেন্টে কি থ্রেট দেখতেছো তোমার ইমিডিয়েট এরিয়াতে। তো আমি ডিফরেস্টেশনের কথা লিখছিলাম। তো ওই ওয়াইজ আমার ডিফরেস্টেশন নিয়ে একটা 5 মিনিটের ফার্স্টে প্রেজেন্টেশন দেওয়া লাগছে। তারপরে তারা আমাকে কিছু পার্সোনাল কোয়েশ্চেন করছে। পার্সোনাল বলতে এগুলো আমি শেয়ার করতেছি, অ্যাজ খুব বেশি পার্সোনাল না। ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল যে তোমার নিশ্চয়ই কোনো বেস্ট ফ্রেন্ড আছে, সো তোমার বেস্ট ফ্রেন্ড তোমার কোন খারাপ কোয়ালিটিটা তুলে ধরবে। তারপরে আর একটা সিচুয়েশন তুলে ধরছিল যে সাপোজ তুমি তো মুসলিম, তুমি এখন বাংলাদেশে থাকো, বাইরে গেলা অন্য কান্ট্রিতে, অনেক কান্ট্রিতে 16 অ্যান্ড আপ তাদের হলো ড্রিঙ্ক করার পারমিশন আছে। সো তুমি যাওয়ার পরে এখন যদি দেখো যে তোমার ফ্রেন্ডরা ড্রিঙ্ক করতেছে, ইন দ্যাট কেস তুমি কি করবা। এটা আর একটা থার্ড ছিল হলো তুমি মানে ফিউচার প্ল্যান কি। এই হলো আমার মেইনলি এই 3টাই কোয়েশ্চেন করছিল, আর কিছু পার্সোনাল কোয়েশ্চেন লাইক ফাইনান্সিয়াল এইড কেন দরকার, ওগুলো আমার প্যারেন্টস এর সাথে কথা হচ্ছিল। এই হলো টোটাল প্রসেস ইন্টার। আচ্ছা, সো বাংলাদেশ থেকে প্রতি বছর কতজন অ্যাপ্লাই করে অ্যান্ড হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য অ্যাকসেপ্টেন্স রেট, কতটুকু টাফ, কম্পিটিশনটা কীরকম, যে গেলেই হয়ে যাবে নাকি উই নিড টু হ্যাভ আ স্ট্রং প্রোফাইল, বা হোল কম্পিটিশন সিনারিওটা কীরকম? এটা মোটেও ইজি না, ইটস টাফ, ইটস রিয়েলি ভেরি টাফ। আমাদের বছর আমরা লাস্ট ইয়ারে যেমন 180 জন অ্যাপ্লাই করছিলাম,
180 জনের মধ্যে টোটালি নেওয়া হয়েছে হলো 25 জনকে। এন্ড আগেই যেমন বলছি যে আগে থেকেই ফাইন্যান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করা যায়। তো আমরা আমাদের ব্যাচের টোটাল 4 জন 100% এইডে যাচ্ছি। আর বাকি একজন আর দুইজন আছে 25% এইডে। আর বাকি যারা আছে তারা হলো ফুল পেইডে যাচ্ছে। আর এখন যদি কেউ ফাইন্যান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করে, সো অবভিয়াসলি তাকে ওরকম টপ 3 or 4 এর মধ্যে থাকতে হবে। ফাইন্যান্সিয়াল এইডের জন্য যারা অ্যাপ্লাই করবে এটা তাদের জন্য একটু বেশি টাফ। অনেকেই মনে করে যদি ইউডব্লিউসিতে পড়তে চাই সেখানে আইবি কারিকুলামে পড়তে হবে, অ্যান্ড আইবি কারিকুলাম কস্টস মাচ, অনেক টাকা লাগে। সো আসলেই কি অনেক টাকা লাগে, বা তোর সিনারিটা কি? এতক্ষণের ডিসকাশন থেকে অবভিয়াসলি এটা ক্লিয়ার যে আমি 100% এইডে পড়তেছি। সো আমি যদি পারি, আই বিলিভ অন্যরাও পারবে। সেই সেলফ কনফিডেন্সটা যদি থাকে ইনশাল্লাহ সবাই পারবে। অ্যান্ড আগে যেটা বললাম যে প্রত্যেক বছর 3টা থেকে 4টা, সো অনেকগুলো বলা যায়, 4 জনকে 100% স্কলারশিপ দেওয়া হচ্ছে। তো যদি কেউ 100% স্কলারশিপ পেয়ে থাকে তাহলে তো তার অনেকগুলো জিনিসই ওয়েভড হয়ে যাচ্ছে। অ্যান্ড ইভেন কারো যদি বেশি সমস্যা থাকে, প্লেন কস্ট অ্যান্ড এভরিথিং, লিটারালি এভরিথিং ওয়েভ করা হবে। সো মানি ইজ নট আ বার্ডেন। যদি কারো দরকার হয়, ইচ অ্যান্ড এভরি নিড পূরণ করা হবে ইউডব্লিউসি থেকে। তোর কি মানে খুবই ভালো ছাত্র হইতে হবে ইউডব্লিউসিতে পড়তে, বা একটা টপার হইতে হবে ক্লাসের ইউডব্লিউসিতে পড়তে? এটাও একটা মিথ, টু বি অনেস্ট। বিকজ তুই তো আমার কলেজ মেট, যেহেতু আমার কলেজ মেট ক্লাসমেট, সো ইউ অবভিয়াসলি নো যে আমি কিরকম স্টুডেন্ট। তো আমি, টু বি অনেস্ট, আই ওয়াজ নেভার ইনসাইড দ্য টপ 25%। আমাদের ক্লাসে যারা 48 জন আছে, আমি অলওয়েজ 20 থেকে 30-এর মধ্যে থাকতাম, অর রেয়ারলি আমি 15 থেকে 20-এর মধ্যে ঢুকতাম। তো আমি কোনোদিনই টপ 10 বা টপ 5-এও কোনোদিনও আসি নাই। আমি মিডিওকার একজন স্টুডেন্ট ছিলাম। অ্যান্ড ইউডব্লিউসির পেজে যদি যাস, ওখানেই লেখা থাকবে যে ইওর একাডেমিক্স ইজ নট হোয়াট ইউ আর। সো একাডেমিক্স মার্কস অতটা বেশি ডিপেন্ড করে না। ইটস লাইক মানে টোটাল একটা হলিস্টিক প্রসেস। তো তুই মানুষ হিসাবে কেমন, তোর এক্সট্রোভার্সি কেমন, সবকিছু মিলায় একটা টোটাল রেজাল্ট আসে। আচ্ছা, বিবিবিতে দেখলাম যে অনেকে মনে করে আমাদের ক্লাসমেট, বাট ইউডব্লিউসি এর কথা জানতো না বা নলেজ ছিল না, যার কারণে অ্যাপ্লাই করে নাই, বাট স্টিল দে ওয়ান্ট টু অ্যাপ্লাই। বাট এখন অ্যাপ্লাই করতে গেলে যেটা হবে, ওদের একটা ইয়ার লস আছে, আর ইউ আর নট শিওর যে তুই আদৌ ইউডব্লিউসিতে চান্স পাবি কিনা, বিকজ ইটস কম্পিটিটিভ। তো তোর মতে এই গ্যাপ ইয়ারটা কি ওয়ার্থ ইট? আমি একজনকে চিনি যে হু টুক আ গ্যাপ ইয়ার, আমি নাম বলবো না বিকজ আই থিঙ্ক ইটস কাইন্ড অফ পার্সোনাল। তো হি টোল মি যে ইটস অবভিয়াসলি ওয়ার্থ ইট। 16 থেকে 18 বছর মানে এইজের একটা ব্যাপার আছে। সো 16 to 18 ইয়ার্স, এই এজ লিমিটের মধ্যে যদি কেউ থাকে, অবভিয়াসলি হি অর শি ক্যান অ্যাপ্লাই। অ্যান্ড ওই তো আবার বলতেছি যে দ্য ওয়ান হু গট ইনটু ইউডব্লিউসি, ইভেন আফটার ওয়ান গ্যাপ ইয়ার, হি টোল্ড মি যে এটা কমপ্লিটলি ওয়ার্থ ইট। সো অবভিয়াসলি ইটস ওয়ার্থ। লাস্টলি, টু দ্য ফিউচার অ্যাপ্লিকেন্টস অফ ইউডব্লিউসি তোর কোনো স্পেশাল অ্যাডভাইস? যারা অ্যাপ্লাই করতে চায় and আমার কাছে সাজেশন চায় যে ভাইয়া কি নিয়ে রিসার্চ করব আর কি কি জানতে হবে, তাকে তাদের সবাইকে আমি যেটা বলি, আমার রেকমেন্ডেশন এন্ড আমার সাজেশন ওটাই বলবো যে ইউডব্লিউসি কখনোই একাডেমিক্স এর উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট না। এটা হচ্ছে একটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু নো দ্য ওয়ার্ল্ড। আমার ক্ষেত্রে আমি যেমন এমইউএন করতাম, বিভিন্ন কম্পিটিশন করতাম, সো আই ওয়াজ ভেরি মাচ এক্সট্রোভার্ট অ্যান্ড আমার ওয়ার্ল্ড সম্পর্কে অনেক বেশি ধারণা ছিল। সো আই বিলিভ দ্যাটস দ্য মেইন থিং হুইচ প্লেড দ্য রোল ফর মি। আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি পারা যায়, এটা ইনক্রিজ করতে বলবো। সো দ্যাটস হোয়াট মাই পার্সোনাল রেকমেন্ডেশনস আর।
আর তোর কাছে যদি কেউ রিচ আউট করতে চায় সেটা কিভাবে করবে? আই নো যে অনেকে একসাথে রিচ আউট করলে সেটা খুবই মানে বাজে হয়ে যায় সিচুয়েশনটা, অ্যান্ড অনেকেই আছে যে রিচ আউট করার ওয়েটা জানে না। সো হোয়াট ইজ দ্য প্রপার ওয়ে যদি কেউ তোর কাছ থেকে কোনো হেল্প পেতে চায়? আমি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ। সো কারো যদি পার্সোনালি হেল্প দরকার হয় আমাকে ফেসবুকে নক দিতে পারে। আমার এখন স্ক্রিনে যেই নামটা উঠতেছে RAFAEL, রাফায়েল, এটাই হচ্ছে আমার ফেসবুক আইডি। সিঙ্গেল নাম, ডাবল না, সিঙ্গেল নাম। সো দোজ হু আর উইলিং টু রিচ মি ক্যান ইজিলি ফাইন্ড মি বাই টাইপিং দিস নেম। আর কারো যদি ইনস্টাগ্রামে দরকার হয়, ইনস্টাগ্রাম আইডিও আমার ফেসবুক আইডির সাথে লিঙ্কড আছে। অথবা কেউ যদি ফেসবুক না চালায় থাকে, আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মেকানিক্যাল অ্যাকোলাইট 28। দ্যাটস মাই ইনস্টাগ্রাম। আচ্ছা, তাইলে আমি ডেসক্রিপশন বক্সে, যদি এটা কেউ ইউটিউব বা ফেসবুকে শোনা থাকে, তাইলে আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে রাফায়েলের আইডি সম্পর্কে অনেক মানে সেখান থেকে রাফায়েলের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর এছাড়াও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইউডাব্লিউসি নিয়ে, সেটা ফেসবুক, ইউটিউবের কমেন্ট সেকশনে অবশ্যই জানাইতে পারবেন সবাই। অ্যান্ড রাফায়েলকে বলে দিব বা রাফায়েল চেষ্টা করবে সেটার অ্যান্সার দেওয়ার। অ্যান্ড আই হোপ যে ফর ফিউচার ইউডাব্লিউসি অ্যাপ্লিকেন্টস এই এপিসোডটা অনেক হেল্পফুল হবে। উইথ দিস হোপ, I am concluding here. Thank you for listening till now. See you in the next episode.